বিএনপি সহ ৩০টি দলের সাথে ঐকমত্য কমিশনের বৈঠক চলছে। গুরুত্ব পাচ্ছে জুলাই সনদ আর সংবিধান সংশোধন। সময় মতোই দেশে নির্বাচন হবে আশা বিএনপির। আন্তর্জাতিক পরিস্থিতির সঙ্গে বাংলাদেশের নির্বাচনের কোনো সম্পর্ক নেই, আমির খসরুর মন্তব্য। মেয়র পদে তার শপথের ব্যাপারে মিথ্যা তথ্য দিয়ে জনগণকে বিভ্রান্ত করছেন উপদেষ্টা আসিফ মাহমুদ, অভিযোগ ইশরাক হোসেনের। ইরান ইসরায়েল পাল্টাপাল্টি হামলার পঞ্চম দিন, যুক্তরাষ্ট্রেরও জড়িয়ে যাওয়ার শঙ্কা। সংঘাত বন্ধের আহ্বান রাশিয়া, ফ্রান্স, তুরস্কের। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। জুলাই মাসের মধ্যে জাতীয় সনদ তৈরির আশাবাদ ব্যক্ত করেছেন ঐকমত্য কমিশনের সহসভাপতি ডক্টর আলী রিয়াজ। একই সঙ্গে রাজনৈতিক দলগুলো সহযোগিতা করলে লক্ষ্যে পৌঁছানো সম্ভব বলেও মনে করেন তিনি। এদিকে সংবিধানের ৭০ অনুচ্ছেদে রাজনৈতিক দলগুলোর জন্য উন্মুক্ত রাখার দাবি করেছে বিএনপি। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলোর সাথে দ্বিতীয় পর্যায়ে বৈঠকে বসে জাতীয় ঐকমত্য কমিশন। সভা শুরুতে ডক্টর আলী রিয়াজ বলেন, সব বিষয় একমত না হলেও জাতির স্বার্থে কিছু কিছু স্থানে ছাড় দেওয়া হবে। জানা গেছে, সংবিধানের ৭০ নম্বর অনুচ্ছেদ, স্থায়ী কমিটির সভাপতি মনোনয়ন, নারী প্রতিনিধিত্ব সহ দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ এবং প্রধান বিচারপতি নিয়োগ প্রক্রিয়া ইস্যুগুলোতে দলগুলোর মধ্যে ভিন্ন মত রয়েছে। ৭০ অনুচ্ছেদের দুটি বিষয় একমত হলেও জাতীয় নিরাপত্তা ইস্যুর বিষয়টি পরিষ্কার না করায় কিছুটা দ্বিমত প্রকাশ করেছে বিএনপি। এসব বিষয়ে আরও পরিষ্কার করার কথা জানিয়েছে দলটি। তবে জাতীয় সনদের বাইরে রাজনৈতিক দলগুলো কিছু করতে পারবে না তা নয় বলে জানান ডক্টর আলী রিয়াজ। জাতীয় ঐকমত্য যে সনদ তৈরি হবে, সনদের বাইরে রাজনৈতিক দলগুলো কিছুই করতে পারবে না, এরকম কোন রকম ইম্পোজিশন কোনো ডেমোক্রেটিক পলিটিক্সে হইতে পারে না। প্রত্যেকটা দল তার জায়গার থেকে বক্তব্য রাখবে। জনগণ যদি তাদেরকে দেয়, তো স্পিরিটের বিরুদ্ধে যাচ্ছে কিনা, যেটা ডক্টর মোস্তাক বলছে, স্পিরিটের বিরুদ্ধে যাচ্ছে কিনা, সেটা হচ্ছে বিবেচনার বিষয়। সেটা আপনার রাজনৈতিকভাবেই মোকাবেলা করতে হবে। আমরা তো আশা করব যে স্পিরিটের বিরুদ্ধে যাবেন না, কারণ এতগুলো মানুষের প্রাণ, এত আন্দোলন, এত সংগ্রাম, এত নির্যাতন, এত নিপীড়ন, গুম খুন, তারপরে একত্রে আমরা মাসের পর বসলাম, তারপরে যদি স্পিরিটের বিরুদ্ধে কেউ কিছু করেন, তাকে পলিটিক্যালি ফেস করতে হবে। এটা তো কিছু করার নাই। যদি আপনি সনদ সই করতে চান, আমাদের পক্ষে ওই যে কথাটা এখন বললেন যে ম্যান্ডেট পাওয়ার পরে কোনো পলিটিক্যাল পার্টি যদি এর বাইরে কিছু যুক্ত করতে চান, সেটা তাদের বিষয়। এটা হলে আমরা ঠিক আছে। এর বাইরে যদি আপনি অপশন রাখেন যে কেউ ম্যান্ডেট নিয়ে তার ইলেকশন ম্যানিফেস্টো অনুসারে, ইশতেহার অনুসারে যদি উল্লেখ থাকে যে আমরা ইলেক্টেড হলে আমরা ৭০ অনুচ্ছেদে এই দুইটাও এর মধ্যে রাখবো, যে এই দুইটাও রাখবো, তাহলে আমাদের সই করতে আপত্তি নেই। সময় মতো দেশে নির্বাচন হবে। নির্বাচনের রোডম্যাপ ঘোষণার ব্যাপারে ধৈর্য ধরার আহ্বান জানিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, আন্তর্জাতিক পরিস্থিতির সঙ্গে বাংলাদেশের নির্বাচনের কোনো সম্পর্ক নেই। গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে দলের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশে নিযুক্ত ব্রাজিলের রাষ্ট্রদূত পাওলো ফার্নান্দো ডায়াস ফেরেস। সকাল 11টায় শুরু হয়ে বৈঠকটি স্থায়ী হয় প্রায় ১.৫ ঘণ্টা। বৈঠক শেষে আমির খসরু বলেন, আগামী দিনে নির্বাচিত সরকার ক্ষমতায় আসলে ব্রাজিলের সঙ্গে ক্রীড়া সহ কোন কোন খাতে কাজ করা যায় তা নিয়ে আলোচনা হয়েছে বৈঠকে। সাংবাদিকদের প্রশ্নের জবাবে বিএনপির নেতা বলেন, আন্তর্জাতিক যে কোনো অস্থিরতার প্রভাব মোকাবেলায় নির্বাচিত সরকার অধিক দক্ষতা দেখাতে পারে। রমজানের আগে নির্বাচনের ব্যাপারে জাতীয় ঐকমত্য আছে বলেও জানান। নির্বাচনের রোডম্যাপ ঘোষণায় ইসির সঙ্গে সরকার আলোচনা করবে বলে আশা প্রকাশ করেন বিএনপির নেতা। খুবই সুষ্ঠু একটা বিবেচনা প্রসূত আলাপ আলোচনা হয়েছে, কথাবার্তা হয়েছে, সিদ্ধান্ত হয়েছে। তো আমরা একটু ধৈর্য সহকারে এগোতে থাকি। আমি মনে করি সব কিছু সমাধান আগামী দিনে হবে এবং সময় মতো দেশে নির্বাচন হবে, দেশে গণতন্ত্র ফিরে আসবে, জনগণের যে ভোটাধিকার, মানবাধিকার, তার মালিকানা ফিরে পাওয়ার, যে যার জন্য এত ত্যাগ স্বীকার করেছি আমরা এতদিন, সেটা আমরা সময় মতো হয়ে যাবে এবং দেশ সেদিকেই যাচ্ছে, সেটা আমরা বিশ্বাস করি। আন্তর্জাতিক পরিস্থিতির সাথে আমাদের নির্বাচনের তো কোনো সম্পর্ক নেই। নির্বাচনটা আমাদের অভ্যন্তরীণ ব্যাপার, এটার সাথে আন্তর্জাতিক পরিস্থিতির কোনো সম্পর্ক নেই, কোনো কারণ নেই। স্থানীয় সরকারের আইন অনুযায়ী শপথ গ্রহণের আগ পর্যন্ত মেয়রের দায়িত্ব নেবেন না বলে জানিয়েছেন বিএনপি নেতা ইশরাক হোসেন। তবে আন্দোলনের কারণে নাগরিকদের জরুরি সেবা বন্ধ যেন না হয়, সেজন্য দক্ষিণ সিটি কর্মকর্তা কর্মচারীদের প্রতি তিনি আহ্বান জানান।
দুপুরে নগর ভবনের গণ অবস্থান কর্মসূচি শেষে এসব কথা জানান তিনি। ইশরাক হোসেন অভিযোগ করেন, স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া গণমাধ্যমে বিভ্রান্তিমূলক তথ্য দিয়ে শপথ ভঙ্গ করে নিজ পদে থাকার নৈতিক অধিকার হারিয়েছেন, তাই তার পদত্যাগের দাবি জানান। এ সময় স্থানীয় সরকার মন্ত্রণালয়ের দুর্নীতিতে জড়িতদের শাস্তির দাবিও জানান তিনি। নগর ভবনের অচলাবস্থার জন্য বর্তমান সরকারকে দায়ী করে মেয়রের দায়িত্ব বুঝিয়ে না দেয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তিনি। সরকার তখনও আমাদের সাথে প্রতারণা করেছে, এখনো আমাদের সাথে প্রতিনিয়ত প্রতারণা করে চলেছে। আমি বুঝি না যে তাদের উদ্দেশ্যটা কি। এতদিন হয়ে গেল, তারা কোন উদ্দেশ্যে এবং কিসের জন্য, এখানে কি এমন রয়েছে যেটির কারণে তারা আসলে দক্ষিণ সিটি কর্পোরেশনে তারা এই ধরনের একটি অচলাবস্থা করে রেখেছে, সেটা জনগণ জানতে চায়। দুর্নীতি দমন কমিশনকে আহ্বান জানাতে চাই, আপনারা এখানে আসুন, এসে এখানে যতদিন এই আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া অফিস করেছে, কি কি দুর্নীতি করে গিয়েছে তার সমস্ত কিছু আপনারা তদন্ত করুন। আজকে যে বেহাল দশা হয়েছে নগর ভবনের যে অচল অবস্থা, সেটার জন্য একমাত্র দায়ী এই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার, এর উপদেষ্টারা এবং বর্তমান প্রধান উপদেষ্টাও এটিকে এড়িয়ে যেতে পারেন না। তাই উনি সর্বজন শ্রদ্ধেয় ব্যক্তি, ওনাকে আমরা সবাই সম্মান করি। আমি ওনার উদ্দেশ্য আবারও বলতে চাই, আপনি দয়া করে আপনি এই বিষয়টি আপনার নজরে আনুন এবং এটার একটা যৌক্তিক সুরাহা করার মধ্য দিয়ে আমাদেরকে, জনগণকে, ঢাকাবাসীকে মুক্তি দিন। ঢাকা দক্ষিণ সিটির মেয়র পদে ইশরাক হোসেনকে শপথ পড়ানোর দাবিতে নগর ভবনে আন্দোলন অব্যাহত রয়েছে। দর্শক, এই মুহূর্তে সেখানে আছেন আমাদের স্টাফ রিপোর্টার ফজলে রাব্বি, যুক্ত হচ্ছে তার সঙ্গে। রাব্বি, এই মুহূর্তের নগর ভবনের পরিস্থিতি কেমন দেখছেন, আর ইশরাক হোসেন কি বলেছেন সে ব্যাপারেও বিস্তারিত জানাবেন। জি ধন্যবাদ বিপাশা। আপনি জানেন যে পূর্ব ঘোষণা অনুযায়ী আজ কিন্তু নগর ভবনে মেয়র ইশরাককে মেয়র পদে বসানোর দাবিতে আজও কিন্তু আন্দোলন করেছে ইশরাক সমর্থকরা এবং ঢাকাবাসী ব্যানারে যে সমর্থক তারা কিন্তু আসলে আন্দোলন করেছে এবং কর্মসূচি পালন করছে এবং কর্মসূচি পালন কিন্তু ইতিমধ্যে শেষ হয়েছে। একটু আগে সেই কর্মসূচিতে যোগদান করে বিএনপি নেতা ইশরাক হোসেন। তিনি কিন্তু কর্মসূচি যোগদান করে ঘোষণা করেন যে তাকে কিন্তু শপথ পড়ানো হয়নি, যার ফলে কিন্তু আসলে তিনি মেয়র হিসেবে শপথ দিতে পারছে না। কিন্তু তারপরেও যে কার্যক্রম একজন মেয়র হিসেবে সেটা কিন্তু তিনি অব্যাহত রাখবে। পাশাপাশি নেতাকর্মীদের যে ওয়ার্ড সচিব আছে, অর্থাৎ যে 70টা ওয়ার্ড আছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে, এই 70টা ওয়ার্ডের সচিবদের তিনি নির্দেশনা দিয়েছেন যে কোনো ধরনের জরুরি সেবা, অর্থাৎ জন্ম নিবন্ধন সহ মৃত্যু নিবন্ধন, এই কার্যপ্রণালীগুলো যেন সম্পাদন করে, সেজন্য কিন্তু আসলে ওরা ওয়ার্ড সচিবদের তিনি আহ্বান জানিয়েছেন। পাশাপাশি ভিতরে কিন্তু আসলে ডেঙ্গু নিধনে, আপনি জানেন যে ডেঙ্গুর কিন্তু আসলে ব্যাপক বিস্তার ঘটেছে, যার ফলে কিন্তু আসলে অনেকটা বেকায়দায় পড়ছে, চিকিৎসা সেবা দিতে ব্যাহত হচ্ছে। এই প্রেক্ষাপটে কিন্তু আসলে যেহেতু ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র নেই, সেহেতু তিনি কিন্তু আসলে এই দায়িত্ব পালন করছে এবং যারা ভিতরের যে সচিব আছে তাদের সাথে আসলে বৈঠক করছে এবং তাদেরকে দিক নির্দেশনা দিচ্ছে যে তারা যেন যে দক্ষিণের যেগুলো ওয়ার্ডগুলো আছে তারা যেন সঠিকভাবে এই দিক নির্দেশনাগুলো পালন করে। পাশাপাশি এই একটা বিষয় ছিল, আর পাশাপাশি তার দাবি যে কেন তাকে আসলে শপথ পড়তে দেওয়া হচ্ছে না, এই দাবি কিন্তু তিনি বারবার প্রশ্ন তুলছে যে তাকে আসলে উদ্দেশ্যমূলকভাবে আসলে তাকে যে সরকার তাকে আসলে আইনি জটিলতার মাধ্যমে, আইনি মারপ্লাসের মাধ্যমে তাকে আসলে মেয়র হিসেবে শপথ পড়তে দিচ্ছে না, কিন্তু এটা আসলে তার নৈতিক অধিকার। তো এই বিষয়টাকে বারবার তিনি বলছে। তো এই ছিল মোটামুটি আমার কাছে নগর ভবন থেকে সর্বশেষ অবস্থা। বিপাশা। রাব্বি, ধন্যবাদ আপনাকে। অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ বলেছেন, ইরান ইসরায়েল যুদ্ধের ফলে বাণিজ্য সংকটের বিষয় পর্যবেক্ষণ করছে সরকার, তবে আপাতত দেশে জ্বালানির দাম বাড়ানোর কোনো চিন্তা নেই। সকালে সচিবালয়ে অর্থনীতি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠক শেষে এসব কথা বলেন অর্থ উপদেষ্টা জানান, ইরান ইসরায়েল যুদ্ধ এলএনজি তেল সারের ওপর স্বাভাবিকভাবে প্রভাব পড়বে, তবে এখনো পর্যন্ত আগের দামেই আমদানি হয়েছে। আজ আরও আমদানির কার্যাদেশ দেওয়া হয়েছে, ভবিষ্যতে হয়তো আরও ব্যাহত হতে পারে। যুদ্ধ চলতে থাকলে করণীয় নিয়ে বিকল্প ভাবছে সরকার। উপদেষ্টার আশা, চলমান যুদ্ধ খুব একটা দীর্ঘায়িত হবে না। যুদ্ধে আমরা একটা অবজার্ভ করছি, আমরা দেখছি ইমিডিয়েটলি কিছুটা বেড়েছে, বাট এখন আমাদের যেগুলো আমরা অলরেডি অর্ডার প্লেস করেছি ওটা এফেক্ট করে নাই। আমরা অবজার্ভ করছি যে এই যে গ্যাস প্রাইস বা এলএনজি প্রাইস যদি বেড়ে যায়, এটা উইল টেক কেয়ার অফ। আজকে যেটা দিলাম ওটা ওল্ড প্রাইসে ওরা কুট করেছে, ভাগ্য ভালো যে ওই প্রাইসে আমরা পাবো। ভবিষ্যৎ যখন আমরা যখন
কোটেশন আনবো তখন হয়তো কিছুটা রিফ্লেক্ট করবে। যুদ্ধ লম্বা হলে বিকল্প চিন্তা করছেন? বিকল্প চিন্তা এই যে এনার্জি মিনিস্ট্রিটা করছে ডেফিনেটলি। আমরা তো এলএনজির উপর ডিপেন্ড করি বেশি, এবং ইভেন শুধু যুদ্ধ তো শুধু এনার্জি প্রাইস না, আমার সার যেগুলো আপনি জানেন বেশিরভাগ জাহাজ আসে কোন দিক থেকে, যে হরমুজ প্রণালী আসে সেটা এফেক্ট করতে পারে। আমার মনে হয় এই জিনিসটা বেশি দিন চলবে না। এবার ইরান ইসরায়েল সংঘাত প্রসঙ্গ। পাল্টাপাল্টি হামলার পঞ্চম দিনে ইরান ইসরায়েলের মাটিতে সবচেয়ে বড় মিসাইল হামলার দাবি করেছে তেহরানে চলছে নেতানিয়াহু বাহিনীর পাল্টা হামলা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দ্রুত তেহরান খালি করার হুঁশিয়ারি দিয়েছেন। G7 সম্মেলন শেষ না হতেই যুক্তরাষ্ট্রে ফিরে নিরাপত্তা দলের বৈঠক ডাকেন ডোনাল্ড ট্রাম্প। এতে শঙ্কা তৈরি হয়েছে ইসরায়েল ইরান সংঘাতে যুক্তরাষ্ট্রের সরাসরি জড়িয়ে যাওয়ার। শহীদ আরাফাতের ডেস্ক রিপোর্টে বিস্তারিত। ইসরায়েলের মাটিতে ইতিহাসের সবচেয়ে বড় এবং সবচেয়ে তীব্র মিসাইল হামলা চালিয়েছে ইরান। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে ইসরায়েলি হামলার পর প্রতিশোধ নিতে এই হামলা শুরু করে তেহরান। নবম ধাপের এই হামলায় তেল আবিব ও বন্দরনগরী হাইফাকে লক্ষ্য করে মিসাইল ও ড্রোন ছোড়া হয়। হামলার ভয়ে প্রাণে বাঁচতে আগেই আশ্রয় কেন্দ্রগুলোতে ছুটে যান সাধারণ ইসরায়েলিরা। পূর্বাঞ্চল সহ ইরান জুড়ে ব্যাপক বিমান হামলা চালাচ্ছে ইসরায়েলের সেনাবাহিনী। এরই মধ্যে রাজধানী তেহরান থেকে বাসিন্দাদের অন্যত্র সরে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া এক পোস্টে ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্রে দেয়া পারমাণবিক চুক্তিতে ইরানের স্বাক্ষর করা উচিত ছিল। তেহরানে কোনো ধরনের পারমাণবিক অস্ত্র থাকতে পারে না বলেও মন্তব্য করেন ট্রাম্প। এখনও চুক্তির সুযোগ আছে বলে এক বিবৃতিতে জানিয়েছে পেন্টাগন কর্মকর্তারা। মধ্যপ্রাচ্য পরিস্থিতিকে আমলে নিয়ে কানাডায় চলতি G7 সম্মেলন সংক্ষিপ্ত করে যুক্তরাষ্ট্রে ফিরে এসেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দেশে ফিরেই হোয়াইট হাউসে নিরাপত্তা দলের সাথে বৈঠক ডাকেন। এতে বিশ্লেষকদের শঙ্কা, ইসরায়েল ইরানের সাথে চলতি সংঘাতে জড়িয়ে যেতে পারে যুক্তরাষ্ট্র। এদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর দাবি, তাদের হামলায় তেহরানের পারমাণবিক কর্মসূচি অনেকটাই পিছিয়ে গেছে। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যার মাধ্যমে এ সংঘাতের সমাপ্তি হতে পারে বলেও মন্তব্য করেন নেতানিয়াহু। ইরান ইসরায়েলের মধ্যে অস্ত্রবিরতি কার্যকরে যুক্তরাষ্ট্রকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো। এছাড়া চলতি সংঘাত বন্ধের আহ্বান জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান। শহীদ আরাফাত, বাংলাভিশন নিউজ ডেস্ক। অডিটরদের ব্যর্থতায় দেশ থেকে 17 বিলিয়ন মার্কিন ডলার বা 2 লাখ কোটি টাকা পাচার সহজ হয়েছে বলে দাবি করেছে ইনস্টিটিউট অব কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্টস বাংলাদেশ। সকালে রাজধানীর পল্টনে ইআরএফ মিলনায়তনে সংবাদ সম্মেলনে দাবি করেন প্রতিষ্ঠানটির সভাপতি মাহতাবউদ্দিন আহমেদ। সংবাদ সম্মেলনে আইসিএমএবি নেতাদের দাবি, নিরীক্ষা দুর্বলতার সুযোগে ব্যাংক, আর্থিক খাত এবং পুঁজিবাজার থেকে অর্থ হাতিয়ে নেওয়া সহজ হচ্ছে। মানসম্মত নিরীক্ষা হলে খেলাপি ঋণ 4 লাখ কোটি টাকা ছাড়িয়ে যেত না। প্রতিষ্ঠানটির নেতারা আরও জানান, দেশে অডিট প্রতিষ্ঠানের সংখ্যা প্রায় 3000, যেখানে নেপালে তা 9000, পাকিস্তানে 10,000-এরও বেশি। এ অবস্থায় কোম্পানি আইনে যেসব প্রতিষ্ঠানে সিএ এবং সিএমএ প্রতিষ্ঠান অডিট করে না, তাদের নিরীক্ষার সুযোগ দেওয়ার দাবি করেন আইসিএমএবি। এজন্য অর্থ বিল পাশ হওয়ার আগেই নিরীক্ষা ব্যবস্থার উন্নয়নে আইন সংশোধনের দাবি জানান। এককভাবে দায়ী না হলেও দেশের অডিটররা অর্থ পাচার ও খেলাপি ঋণের দায় এড়াতে পারে না, এমন দাবি তাদের। আমরা অডিটররা যখন অডিট করি, আমরা যদি সঠিক জিনিসটা তুলে ধরি, তাহলে যে 17 বিলিয়ন ডলার সাইফন হয়ে যাচ্ছে, এই ধরনের ঘটনা কিন্তু ঘটতে পারে না। আমাদের এখন এখানে দেখা যাচ্ছে, আমি 2 দিন আগে একটা রিপোর্ট দেখছিলাম, 4,20,000 কোটি টাকা নন পারফর্মিং লোন করেছে, যেটা হচ্ছে 25% অফ প্রায় 25% অফ টোটাল লোন যেটা ডিসবার্স করা হয়েছে। এই যে ঘটনাগুলো ঘটছে, তারপর আবার এটাও শুধু শেষ না। আমরা যদি বাংলাদেশ ঢাকা স্টক এক্সচেঞ্জ বা বিসেকের যে লিস্টেড কোম্পানিগুলো ধরি, এই যে এত করাপশন ধরা পড়েছে, যেটা আমরা পত্রিকার 2 দিন পরপরই দেখি, এটা কিভাবে সম্ভব? আমরা যদি অডিটরের ঠিকমতো রিপোর্ট দিয়ে থাকি, সেই ক্ষেত্রে কিন্তু এই ধরনের ঘটনা ঘটতে পারতো না। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ বিকেল 4টায় 3টায় থাকছে নিউজ টপ 10, দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/banglavisionnews। সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। সঙ্গে থাকায় ধন্যবাদ সবাইকে।